Hello and welcome everyone. This is Arabul Rahman. Welcome to the Way of Solution. প্রতিদিন সকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এবং জিকে প্রশ্নোত্তরের ক্লাস যারা দেখছো তাদের সকলকে আরও একবার দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলে জানাই স্বাগতম। আজ 16ই জানুয়ারি। আজকের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করব। আর যারা কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো না, প্রথম তো দেখছিলাম অনেকেই কিন্তু জোশ দিয়ে বছরটা শুরু করেছিলে, কিন্তু তারপরে এসে আমি দেখতে পাচ্ছি কেউ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা তেমন ফলো করছো না। তো অবশ্যই সকলে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাস বা আমি যে প্রতিদিন সকালবেলাতে দ্য ওয়ে অফ সলিউশনে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্নোত্তর দিচ্ছি সেটা ফলো করো। খুব দারুণ আমি কিছু প্রশ্নোত্তর বাছাই করে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসি, এবং অবশ্যই প্রতিদিনের ক্লাসটিকে শেয়ার করতেও কিন্তু ভুলবে না। দ্য ওয়ে অফ সলিউশনের ইনিশিয়েটিভ TWS একাডেমি অ্যাপ যদি ডাউনলোড না করে থাকো অবশ্যই সকলে ডাউনলোড করে নেবে। লিমিটেড অফার সেখানে চলছে আমাদের বিভিন্ন ব্যাচে, সেখানে ভর্তি হতে পারো তোমরা বেস্ট প্রিপারেশনের জন্য। চলো আজকের প্রথম প্রশ্ন, 3 ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কে? রিসেন্টলি একজন ক্রিকেটার পুরো বিশ্বের মধ্যে ক্রিকেটের যে 3টে আন্তর্জাতিক ফরম্যাট আছে, একটা হচ্ছে টেস্ট ফরম্যাট, আর একটা হচ্ছে ODI ফরম্যাট, এবং আরেকটি হচ্ছে T20 ফরম্যাট। তো এই যে 3টে ফরম্যাট আছে সবগুলো ফরম্যাট মিলিয়ে রিসেন্টলি একজন ক্রিকেটার সেকেন্ড হাইয়েস্ট রান সংগ্রাহক হয়েছেন, তিনি হচ্ছেন বিরাট কোহলি, কিং কোহলি। বিরাট কোহলি বিকাম দ্য সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার ইন অল ফর্মস অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটস। আমাদের যদি দেখা যায় পুরো বিশ্বের মধ্যে 1998 থেকে 2013 সালের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন সচিন টেন্ডুলকার। তিনি 34,357 রান স্কোর করে পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রান স্কোরার যদি আমরা দেখি ক্রিকেটে সমস্ত ধরনের ফরম্যাট মিলিয়ে। আর তিনি টোটাল 100টা সেঞ্চুরি করেছেন ODI এবং টেস্ট ক্রিকেট মিলিয়ে। তার সময় T20 ক্রিকেট কিন্তু আমরা যদি দেখি অতটা প্রচলিত ছিল না। বিরাট কোহলি 3টে ফরম্যাট মিলিয়ে 28,091 রান করেছে এবং বর্তমানে তিনি খেলছেন, এবং তার যদি দেখা যায় সবগুলো ফরম্যাট মিলিয়ে 84টা টোটাল কিন্তু সেঞ্চুরি আছে। এরপরে কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা থেকে 3rd পজিশনে আসছে, এবং অস্ট্রেলিয়া থেকে রিকি পন্টিং 4th পজিশনে আসছে। পুরো অল ওভার যদি দেখি আমরা অল টাইম টপ রান স্কোরারের মধ্যে ইন অল ফরম্যাট। অলরাইট, নেক্সট কোশ্চেন হচ্ছে 2026 সালের মহিলা হকি বিশ্বকাপ বাছাই পর্ব ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? 2026-এ হকি বিশ্বকাপ, হ্যাঁ, 2026 সালে হকি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে জানো? বেলজিয়াম ও নেদারল্যান্ডস। বেলজিয়াম ও নেদারল্যান্ডস এই দুটি কান্ট্রি 2026 সালের হকি বিশ্বকাপের হোস্ট। তো সেখানে যাওয়ার জন্য মহিলাদের হকি বিশ্বকাপের বাছাই পর্ব অনুষ্ঠিত হতে চলেছে হায়দ্রাবাদে। রিসেন্টলি আমাদের হকি ইন্ডিয়া হ্যাজ সাইন্ড এ MOU বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ গভর্নমেন্ট অফ তেলেঙ্গানা টু হোস্ট দ্য ওমেন্স 2026 FIH হকি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ইন হায়দ্রাবাদ ফ্রম March 8 to 14 দিস ইয়ার। সো রিসেন্টলি একটা মৌ স্বাক্ষর করেছে হকি ইন্ডিয়া এবং তেলেঙ্গানা সরকার একটা কোয়ালিফায়ার্স আয়োজন করার জন্য বা বাছাই পর্ব অনুষ্ঠিত করার জন্য তেলেঙ্গানাতে। নয়াদিল্লিতে নিৎসের কাউন্সিলের 13তম বৈঠকে সভাপতিত্ব করেন। নিৎসের হচ্ছে একটা কাউন্সিল, এটা শিক্ষার সাথে যুক্ত। তো রিসেন্টলি এটাতে সভাপতিত্ব করেছেন ধর্মেন্দ্র প্রধান, যেটা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান চেয়ার্স 13th মিটিং অফ কাউন্সিল অফ নিৎসার ইন নিউ দিল্লি। কাউন্সিল অফ ন্যাশনাল ইনস্টিটিউটস অফ টেকনোলজি, সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ হচ্ছে নিৎসারের ফুল ফর্ম। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, নেক্সট হচ্ছে রেসপন্সিবল নেশনস ইন্ডেক্স RNI কোন সংস্থাটি চালু করতে চলেছে? রিসেন্টলি একটা সংস্থা প্রকাশ করতে চলেছে, এখনো প্রকাশ করেনি, কয়েকদিনের মধ্যে প্রকাশ করবে, রেসপন্সিবল নেশন ইন্ডেক্স। তো কোন সংস্থা রেসপন্সিবল নেশন ইন্ডেক্স প্রকাশ করতে চলেছে? সেটি হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন আমরা যদি দেখি এটা অবস্থিত আছে সুইজারল্যান্ডের জেনেভাতে। তো বলা হচ্ছে দ্য রেসপন্সিবল নেশন ইন্ডেক্স উইল বি লঞ্চ বাই দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন অন January 19। তো 19শে জানুয়ারি এটা লঞ্চ হতে চলেছে, অ্যান্ড ইন কোলাবোরেশন উইথ জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট মুম্বাই অ্যান্ড
দ্য ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার, এদের কিন্তু সহযোগিতায় এই যে আমি তিনটে ইনস্টিটিউটের নাম বললাম, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট মুম্বাই অ্যান্ড ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার, এদের কিন্তু সহযোগিতায় এটা প্রকাশিত হতে চলেছে। কবে? জানুয়ারি 19-এ। পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান কত সালে চালু করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 2021 সালে। গতি শক্তি মাল্টি মডেল কার্গো টার্মিনালস ড্রাইভিং ইন্ডিয়াস লজিস্টিক ট্রান্সফর্ম, তো আমাদের ভারতের যে লজিস্টিক সেটাকে রূপান্তরিত করতে চলেছে। আমরা যদি দেখি পিএম এই গতিশক্তি মাল্টি মডেল কার্গো টার্মিনালস অ্যান্ড ইন্ডিয়াস লজিস্টিক সেক্টর হ্যাজ মেড রিমার্কেবল প্রোগ্রেস ইন রিসেন্ট ইয়ার। সম্প্রতি সময়ে যদি আমরা দেখি ভারতের যে লজিস্টিক ক্ষেত্র সেটা কিন্তু অগ্রগতি লাভ করেছে, রিমার্কেবল একটা স্মরণীয় একটা কিন্তু প্রোগ্রেস তারা কিন্তু রিসেন্ট ইয়ারে পেয়েছে। অ্যান্ড যদি দেখি অ্যাচিভিং এ সিগনিফিকেন্স মাইলস্টোন উইথ লজিস্টিক্স কস্ট নাও রিডিউস টু 7.97% অফ জিডিপি। তো সম্প্রতি যদি দেখি লজিস্টিক ক্ষেত্রে যে ব্যয় সেটা আমাদের ভারতের জিডিপির থেকে তোমার ভারতের জিডিপির 7.9% বা 9% কিন্তু নামিয়ে আনতে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক রিসেন্টলি অর্জন করেছে আমাদের ভারতের যে গতিশক্তি মাল্টি মডেল কার্গো টার্মিনালস আছে বা ভারতীয় যে লজিস্টিক সেক্টরটা আছে সেটা। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, পরেরটা আমরা দেখব কি, বা এই লজিস্টিক সেক্টরটা আমাদের কিন্তু ভারতবর্ষে সবথেকে দ্রুত বর্তমানে প্রোগ্রেস করছে, সবথেকে দ্রুত কিন্তু অগ্রগতি করছে এই লজিস্টিক সেক্টরটা। পরেরটা 2026 সালের ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টটি কোন শহরে আয়োজিত হচ্ছে? ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা রিসেন্টলি শুরু হয়েছে, 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, 18ই জানুয়ারি, 13 থেকে 18ই জানুয়ারির মধ্যে চলবে। হ্যাঁ, তো এই যে ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এটা থেকে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আপকামিং সময়ে কিন্তু আসতে চলেছে। সো এটা নতুন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট বিগিনস অ্যাট ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম ইন নিউ দিল্লি। এটাও জেনে রাখো ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত আছে? ভারতের সব থেকে বড় ইনডোর স্টেডিয়াম, এটা নতুন দিল্লিতে অবস্থিত আছে। 2026 সালের ভারতের 77তম প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথিকে? এর আগে 76তম প্রজাতন্ত্র দিবস 2025 সালে আমরা জানি পূর্বীয় সুবিয়ান্তো, তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ছিলেন, তিনি ভারতের যে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ হয়ে থাকে সেখানে চিফ গেস্ট হিসাবে এসেছিলেন। কিন্তু এই বছরে ডিয়ার স্টুডেন্টস 2026 সালে 77তম প্রজাতন্ত্র দিবস যেটা হতে চলেছে সেখানে দুইজন চিফ গেস্টকে আমরা দেখতে পাবো। একজন হচ্ছেন অ্যান্তোনিও কস্টা। কে অ্যান্তোনিও কস্টা? প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিল অ্যান্তোনিও লুইস স্যান্টোস দা কস্টা। তো অ্যান্তোনিও কস্টা হচ্ছে কে? ইনি ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট, হ্যাঁ, জনরাষ্ট্রপতি। অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কমিশন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন উইল বি চিফ গেস্ট অ্যাট 77th রিপাবলিক ডে। তো 77তম রিপাবলিক ডে বা 77তম যে আমাদের প্রজাতন্ত্র দিবস আছে সেখানে উর্সুলা ভন ডের এবং ডিয়ার স্টুডেন্টস অ্যান্তোনিও কোস্টা, তারা দুজনে চিফ গেস্ট হিসেবে আসতে চলেছেন। অলরাইট, নেক্সট দেখি আমরা অমিতাভ ঘোষের সাম্প্রতিক প্রকাশিত বইটির নাম কি? অমিতাভ ঘোষ 2025 সালেও তার বেশ কিছু বই প্রকাশিত হয়েছিল। তো অমিতাভ ঘোষের একটা রিসেন্টলি একটা বই প্রকাশিত হয়েছে, যেই বইটির নাম হচ্ছে গোস্ট আই। অলরাইট, অমিতাভ ঘোষ লঞ্চেস নিউ বুক গোস্ট আই অন রেইনকার্নেশন ইন বেঙ্গালুরু। ওকে, তো তিনি ডিয়ার স্টুডেন্টস পুনর্জন্মমূলক, রেইনকার্নেশন মিনস হচ্ছে পুনর্জন্মমূলক একটা বই রিসেন্টলি প্রকাশ করেছেন, যেটা হচ্ছে গোস্ট আই শীর্ষক বই, বেঙ্গালুরুতে এটা তিনি প্রকাশ করেছেন। এই হচ্ছে আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যেগুলো নিয়ে আলোচনা বা চর্চা করলাম তোমাদের সাথে। এবারে চলো আমরা বেশ কিছু জিকে প্রশ্ন উত্তর চর্চা করব। যে জিকে প্রশ্ন উত্তরের সেগমেন্টটা অনেকে কিন্তু স্কিপ করে, অথবা যারা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে না, হ্যাঁ, তারা শুধু জিকে দেখতে আসে। তোমরা যারা শুধুমাত্র জিকে দেখতে আসছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আরও একবার কারেন্ট অ্যাফেয়ার্সটা
প্রতিদিন চর্চা করো, পরে গিয়ে কিন্তু পস্তাবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রতিদিন দেখলে কতটা যে তোমাদের লাভ হবে বুঝতে পারছো না। মাত্র 10টা মিনিট আমাকে কারেন্ট অ্যাফেয়ার্সে দাও, যারা পরবর্তীতে যুক্ত হচ্ছে ক্লাসে, প্রথম প্রথম অনেক কিন্তু তোমার হচ্ছে হোপ নিয়ে সকলের জন্য আমি ক্লাসটা শুরু করেছিলাম, কিন্তু আস্তে আস্তে বছর শুরু হতে পারলো না, 15টা দিন শুরু হলো, তার মধ্যে সব কিন্তু হাওয়া, কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবু তোমাদের জন্য আমি ক্লাস দেবো, একজনও যদি ক্লাস দেখে তাদের জন্য ক্লাস দেবো, শুধু ক্লাসটিতে একটা করে লাইক করতে হবে দ্রুত। চলো, দ্য ওয়ে অফ সলিউশনের TWS একাডেমি অ্যাপে এই সমস্ত ব্যাচগুলো চলছে, একবার একটু চোখ বুলিয়ে নাও, যারা এখনো ভর্তি হওনি ভর্তি হয়ে যাবে এখানে। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। গোপাল কৃষ্ণ গোখলে কোন রাজনৈতিক মতাদর্শের অনুসারী ছিলেন? এই যে গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে, কে এই গোপাল কৃষ্ণ গোখলে? একজন ভারতের জাতীয় কংগ্রেসের বরিষ্ঠ নেতা ছিলেন এবং মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন, আমরা সকলে এটা জানি। এই গোপাল কৃষ্ণ গোখলে একজন কেমন টাইপের নেতা ছিলেন? তিনি একজন নরমপন্থী নেতা ছিলেন। আমি নরমপন্থী চরমপন্থীতে যাব তার আগে একটু বলে রাখি, 1905 সাল, ওকে, 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে জাতীয় কংগ্রেসের মধ্যে নরমপন্থী চরমপন্থীর একটা বিভাজন আসে, নরমপন্থী মতাদর্শ, চরমপন্থী মতাদর্শ। 1885 সাল যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, সেখান থেকে 1905 সাল, এই যে প্রায় 20 বছরের একটা সময়কাল, এই সময়কালটাকে বলা হয়ে থাকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর নরমপন্থী পর্ব। ওকে, এটাকে কি বলা হচ্ছে? নরমপন্থী পর্ব জাতীয় কংগ্রেসের 1885 থেকে 1905-এর মধ্যে। এখানে দেখো 1907 সালে আমরা দেখব একটা জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়, সুরাট অধিবেশন। সুরাট অধিবেশন, এই সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী বিভাজন হয়, বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস বিভাজিত হয়। ওকে, বিভাজিত হয়। এখন নরমপন্থী কিছু নেতা ছিল, চরমপন্থী কিছু নেতা ছিল। আমি একটু প্রথমে চরমপন্থী নেতাদের কথা বলি। চরমপন্থী কারা ছিল? চরমপন্থী নেতাদের মধ্যে আমরা ছিল যদি দেখি, লালা লাজপত রায়, লালা লাজপত রায় ছিল। তারপরে ছিল বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক। আর কি ছিল? অরবিন্দ ঘোষ ছিল। এই যে নেতাগুলো ছিল, অরবিন্দ ঘোষের মতো নেতা, এরা ছিল চরমপন্থী নেতার মধ্যে। নরমপন্থী নেতাদের মধ্যে কারা ছিল? নরমপন্থী যদি আমরা বলি, নরমপন্থী নেতা কারা ছিল? নরমপন্থী নেতাদের মধ্যে ছিল যারা, তাদের মধ্যে আমরা পাবো ওয়ান অফ দ্য সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি এবং দাদাভাই নৌরোজি। এরা ছিল কি? এরা ছিল ডিয়ার স্টুডেন্টস নরমপন্থী নেতা, এবং গোপাল কৃষ্ণ গোখলে ওয়ান অফ দ্য নরমপন্থী নেতাদের মধ্যে ছিলেন। এবারে দেখো, এই যে গোপাল কৃষ্ণ গোখলে, আমি এটা একটু মুছে দিচ্ছি। গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে জাতীয় কংগ্রেসে কিন্তু সভাপতিত্ব করেছিল, এটাও একটু জেনে রাখবে। 1905 সালে একটা জাতীয় কংগ্রেসের সভা হয়েছিল 1905 সালে, যেটাকে আমরা বলছি বেনারস সভা। হ্যাঁ, জাতীয় কংগ্রেসের বেনারস সভা। তো সেই বেনারস সভাতে বা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন তিনি। এবং আরও একটা জিনিস হচ্ছে কি, এই গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এটাও আসে পরীক্ষায়, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, এরপরে চলো তাহলে তোমার এই যে আমাদের চরমপন্থী নরমপন্থী বিভাজনটা, এটা কোন কারণে হয়েছিল? এটা হচ্ছে এর পিছনে প্রধান কারণ ছিল অ্যাকচুয়ালি আমাদের এই বঙ্গভঙ্গটা। বঙ্গভঙ্গর কারণেই চরমপন্থী নরমপন্থী বিভাজনটা দেখা যায়। নিচের কোন হরমোনটিকে জরুরিকালীন হরমোন বলা হয়, বা আপৎকালীন হরমোন আমরা কোনটিকে বলি? অবশ্যই অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়। চলো বেশ কিছু হরমোন সম্পর্কে আমরা আজ দেখব। পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের হরমোন রিলিজ হয়ে থাকে। আমি বেশ কয়েকটা হরমোন নিয়ে আলোচনায় আসছি। পিটুইটারি গ্রন্থিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলে থাকি,
এখান থেকে এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন এবং গ্রোথ হরমোনের মতো হরমোনগুলো নিঃসৃত হয়। এর কাজ কি? এর কাজ হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, শরীরের স্বাভাবিক গঠন বৃদ্ধি এবং হাড়ের গঠন নিয়ন্ত্রণ করা। হাড়ের গঠন নিয়ন্ত্রণ করা মানে আমাদের যে বৃদ্ধি, আমরা যে লম্বা হচ্ছি, খাটো হচ্ছি, এটা সাধারণত ডিপেন্ড করে থাকে এসটিএইচ হরমোনের উপরে, সাধারণত এটা ডিপেন্ড করছে। তারপরে আসছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আমাদের যে থাইরয়েড গ্রন্থি থাকে সেই গ্রন্থির হরমোন নিঃসরণে উদ্দীপনা করে। পিটুইটারিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলছি কেন? কারণ অন্যান্য গ্রন্থিকে হরমোন রিলিজ করার থেকে এ কিন্তু উদ্দীপনা দিয়ে থাকে, বা এই থাইরয়েড পিটুইটারি গ্রন্থি কিন্তু নির্দেশনা দিয়ে থাকে, এটাকে এই কারণে মাস্টার গ্ল্যান্ড বলি আমরা। এসিটিএইচ মানে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটাকে বলা হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ এটা কিন্তু আবার অ্যাড্রিনালিন গ্রন্থির সাথে কিন্তু দেখব যুক্ত আছে। তো এই ধরনের হরমোনগুলো রিলিজ হয় এখান থেকে। তারপরে দেখব থাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন রিলিজ হয়? থাইরক্সিন। এটা বিএমআর, আমাদের যে বিএমআর আছে বিপাক হার নিয়ন্ত্রণ করে থাকে। বিএমআর নিয়ন্ত্রণ করে কোন হরমোন? পরীক্ষায় প্রশ্ন দিতে পারে এটা থেকে, খুব ইম্পর্টেন্ট। শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে থাকে এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে অগ্নাশয় ইনসুলিন হরমোন এখান থেকে নিঃসৃত হয়। রক্তে যে গ্লুকোজের পরিমাণ সেটা কমিয়ে থাকে, আর গ্লুকোগান রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে থাকে। ওকে, অগ্নাশয়ের গ্লুকোগান আলফা কোষ থেকে নিঃসৃত হয়, আর ইনসুলিন হচ্ছে বিটা কোষ থেকে নিঃসৃত হয়ে থাকে। অলরাইট, নেক্সট দেখি আমরা অ্যাড্রিনালিন গ্রন্থি। এক্সকিউজ মি, আমার একটুখানি অপেক্ষা করো। ওকে, অ্যাড্রিনালিন গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি জরুরি অবস্থায় ভয়, রাগ এবং দেহকে প্রস্তুত করে। একে সংকটকালীন হরমোনও আমরা বলে থাকি। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন রিলিজ হয়ে থাকে, যেটা পুরুষদের গৌণ যৌন লক্ষণ প্রকাশ করে থাকে, শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। আর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মতো হরমোন নিঃসৃত হয়, যেটা নারীদের যে মাসচক্র নিয়ন্ত্রণ এবং গর্ভধারণে সহায়তা করে থাকে। এই হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ হরমোন আমি তোমাদের এখানে প্রোভাইড করলাম। এরপরে আরও বেশ কিছু জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোন আইন লর্ড রিপন সংস্কার করেছিলেন? কারখানা আইন, আর্থিক বিকেন্দ্রীকরণ আইন এবং রাওলাট আইন আর বঙ্গভঙ্গ আইন। কোন আইনটি এখানে ডিয়ার স্টুডেন্টস, কোন আইনটি লর্ড রিপন সংস্কার করেছিলেন? বঙ্গভঙ্গ তো লর্ড রিপনের সময় হয়নি, এটা হয়েছিল লর্ড কার্জনের সময়। লর্ড কার্জনের সময় 1905 সালে। রাওলাট আইন লর্ড চেমসফোর্ডের সময় হয়েছিল। লর্ড চেমসফোর্ড পাশ করেছিলেন রাওলাট আইন, 1919 সালের রাওলাট আইন আসে। কারখানা আইন 1881 সালে এসেছিল এবং লর্ড রিপনের সময়। তো অপশান কোনটি উত্তর হবে? এখানে উত্তর হবে অপশান এ। ওকে, অপশান এ, কারখানা আইন। আর্থিক বিকেন্দ্রীকরণ নীতি, এই নীতিটা বা এই যে বিষয়টা, এটা কার সময় এসেছিল? আর্থিক বিকেন্দ্রীকরণ যে নীতি, এই নীতিটা অ্যাকচুয়ালি এসেছিল 1870 সালের দিকে লর্ড মেয়োর সময়। লর্ড মেয়ো। চলো নেক্সট আমরা পরেরটা দেখব। হাইড্রোজেন বোমা কোন ধরনের নিউক্লিয়ার রিয়াকশন ঘটে? হাইড্রোজেন যে বোমাটা থাকে, হাইড্রোজেন বম, বোমা আমরা সাধারণত যদি দেখি হাইড্রোজেন বোমটা, সেটা কিন্তু নিউক্লিয় ফিউশনের উপরে ভিত্তি করে। হাইড্রোজেন বোমা এটা নিউক্লিয় ফিউশন হবে, ফিশন না অ্যাকচুয়ালি, ঠিক আছে, ভুল আছে, এটা ফিউশন হবে। ফিউশন মানে তো সংযোজন। সংযোজন বিক্রিয়া। আর ফিশন মানে হচ্ছে বিভাজন। বিভাজনটা হয়ে থাকে বিশেষ করে পারমাণবিক বোমার ক্ষেত্রে, এটা পারমাণবিক বোমা, ঠিক আছে। পারমাণবিক যে বোমাটা হয়ে থাকে সেক্ষেত্রে নিউক্লিয় বিভাজন দেখতে পাওয়া যায়, আর নিউক্লিয় সংযোজন বা ফিউশন আমরা দেখতে পাবো হাইড্রোজেন বোমের ক্ষেত্রে।
ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? ৭৩তম সংশোধনীর মাধ্যমে ১৯৯২ সালে পাশ হয়েছিল এটা। ঠিক আছে। রাজস্ব খাতে কোন সময়কালের সঙ্গে সম্পর্কিত আইটেম অন্তর্ভুক্ত থাকে? মানে রাজস্ব খাত যেটা থাকে আমাদের রাজস্ব খাতে মূলত আমরা সাধারণত আয় ব্যয় নিয়েই চর্চা করে থাকি, আয় ব্যয় নিয়েই সাধারণত চর্চা থাকে। এবং এই রাজস্ব খাতে যে আয় ব্যয় নিয়ে চর্চা থাকে সেটা কোথাকার? পূর্ব অর্থবর্ষের মানে আগের অর্থবর্ষের, আগামী অর্থবর্ষের, নাকি সকল বিকল্প, নাকি চলতি অর্থবর্ষ? এখানে রাইট অ্যান্সার হচ্ছে চলতি যে অর্থবর্ষ, যে অর্থবর্ষে আমরা আছি সেই অর্থবর্ষেই কিন্তু যে আয় ব্যয়ের আইটেম থাকে বা যে আইটেমগুলো থাকে সেগুলোই রাজস্ব খাতের আইটেম। ডেন্ড্রোক্রোনোলজি কোনটি অধ্যয়নের বৈজ্ঞানিক পদ্ধতি? ডেন্ড্রোক্রোনোলজি। রাইট অ্যান্সার কি হবে? চলো, ডেন্ড্রোক্রোনোলজি হচ্ছে বৃক্ষের বয়স নির্ধারণের পদ্ধতি বা বৈজ্ঞানিক অধ্যয়নকে আমরা বলে থাকি ডেন্ড্রোক্রোনোলজি। বৃক্ষের গায়ে এরকম দেখবে, বৃক্ষ যখন কাটা হয় বা গাছ যখন কাটা হয়, অনেক বুড়ো গাছ, তখন গাছের মধ্যে গণিতে এরকম চক্র চক্র দাগ থাকে, এর মাধ্যমে বৃক্ষের বয়স আমরা নির্ধারণ করতে পারি। এটাকেই সাধারণত ডেন্ড্রোক্রোনোলজি বলা হয়ে থাকে, এইভাবে যে বয়স নির্ধারণ করা হয় বা এই গাছটা নিয়ে যে বয়স বা গাছের বয়স সংক্রান্ত অধ্যয়ন সেটাকে। আরও বিভিন্ন কিছু বিদ্যা এবং বিষয় দেওয়া আছে, যেমন মাইকোলজি ছত্রাক সংক্রান্ত বিদ্যা, আচ্ছা অনকোলজি ক্যান্সার বিদ্যা, পামোলজি ফল সংক্রান্ত বিদ্যা, অর্নিথোলজি পাখি সংক্রান্ত বিদ্যা, পেডোলজি মৃত্তিকা বিদ্যা, এন্টোমোলজি কীট পতঙ্গ, ডার্মাটোলজি চর্ম সংক্রান্ত বিদ্যা, অনকোলজি প্রত্নতত্ত্ববিদ্যা, অ্যানথ্রোপোলজি নৃবিদ্যা। এই কয়েকটা জিনিস একটু দেখে রাখবে। কার ছদ্মনাম নীল লোহিত? নীল লোহিত ছদ্মনামে কে লেখালেখি করতেন? নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম, সুনীল গঙ্গোপাধ্যায়। ভাষাদানী পোর্টালটি কিসের সাথে সম্পর্কযুক্ত? ভারতের মিনিস্ট্রি অফ টেকনোলজি, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, তারা ডিয়ার স্টুডেন্টস একটা তোমার হচ্ছে কমিউনিকেশন নয়, মাফ করবে, মিনিস্ট্রি অফ টেকনোলজি, তারা রিসেন্ট নয় বেশ কয়েক বছর হচ্ছে একটা পোর্টাল চালু করেছে নিজস্ব ভাষায়। আমাদের ভারতের যে নিজস্ব ভাষা হয় সেই ভাষার ব্যবহার করে এআই মডেল তৈরি করা বা এআই মডেলকে সমৃদ্ধি করা, এটাকে বলা হয়ে থাকে ভাষাদানী। গুগামল ন্যাশনাল পার্ক নিম্নের কোথায় অবস্থিত? ভারতবর্ষের গুগামাল ন্যাশনাল পার্ক অবস্থিত আছে মহারাষ্ট্র রাজ্যে। বাড়ির কাজ দেওয়া থাকবে, শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? সকলে এটা কমেন্ট বক্সে জানাবে, শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত, এটা তোমাদের সকলের বাড়ির কাজ দেওয়া থাকবে। আরও বিভিন্ন বিষয় সম্পর্কে তুমি যদি জানাতে চাও, আমাদের ক্লাসটি কেমন লাগে তোমাদের, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রকৃত অরূপান্তরিত শিলা যা গভীর ভৌত বা রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে রূপান্তরিত শিলা গঠনে নেতৃত্ব দেয় তাকে কি বলা হয়? যেমন ব্যাসল্ট, ব্যাসল্ট, তারপরে গ্রানাইট, ব্যাসল্ট গ্রানাইট, দুটো শিলার আমি এখানে নাম লিখলাম। এখানে একটা শিলা হচ্ছে কি প্রকৃত অরূপান্তরিত শিলা, যা রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে রূপান্তরিত শিলা গঠনে নেতৃত্ব দিয়ে থাকে। এটাকে আমরা সাধারণত কি বলবো? এই ধরনের শিলাগুলোকে বলবো আমরা পেট্রোলথি। এটাকে বলবে পেট্রোলথি। ওকে, চলো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের ফসলের মৌসুম নয়? মানে ফসলের সিজন নয় কোনটা? খারিফ, জায়েদ, রবি, ফাগ। এর ভিতরে আমাদের ভারতে আমরা দেখব প্রধানত দুটি ফসলের সিজন আছে। একটা বর্ষাকালীন ফসল, সেটা হচ্ছে খারিফ, খারিফ ফসল, এটা বর্ষাকালে চাষ হয়ে থাকে। আরেকটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস রবি ফসল, যেটা সাধারণত শীতকালে চাষ হয়।
আর মাঝে মধ্যে আরেকটা ফসল চাষ হয়ে থাকে যেটাকে আমরা সাধারণত বলে থাকি জায়েদ শস্য। এটা খারিফ এবং রবির মাঝামাঝি একটা সময় চাষ হয়। এই তিনটে ভারতবর্ষের ফসলের মরশুম, কিন্তু ফাঁকটা কোনো মরশুম নয়, ঠিক আছে, কোনো ফসলের সিজন নয়। ভারতের সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত আছে ন্যায় বিচারের ধারণা। কোন রূপে এটাকে গৃহীত হয়েছে ভারতের প্রস্তাবনায়? ভারতের সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত ন্যায় বিচারটাকে কোন রূপে গৃহীত হয়েছে? রাজনৈতিক ন্যায় বিচার, অর্থনৈতিক ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, নাকি সবগুলো বিকল্পই সঠিক? অপশন ডি ইজ রাইট অ্যান্সার, সবগুলোই সঠিক। সবগুলোই কিন্তু ন্যায় বিচারের ধারণা ভারতের সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত হচ্ছে। নিম্নলিখিতর মধ্যে কে একজন টেনিস খেলোয়াড়? সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু, পিটি উষা। পিটি উষা হচ্ছে আমরা জানি দৌড়বিদ, হ্যাঁ, দৌড়ের সাথে যুক্ত। পিভি সিন্ধু আর সাইনা নেহওয়াল হচ্ছে ব্যাডমিন্টনের সাথে যুক্ত। তাহলে পড়ে থাকছে একজন, তিনি হচ্ছেন কে? তিনি হলেন সানিয়া মির্জা। দেখো এটাও ভুল উত্তর আছে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। সানিয়া মির্জা একজন টেনিস খেলোয়াড়। জয়নচরণ বাথারি ইনি 2025 সালে পদ্মশ্রী পেয়েছেন বা পেয়েছিলেন। তো পদ্মশ্রী পুরস্কার প্রাপক জয়নচরণ বাথারি বা জয়নাচরণ, এখানে জয়নচরণ হবে, এটা জয়নাচরণ হয়ে গেছে। তো জয়নচরণ বাথারি মূলত কোন জনজাতির অধিকার রক্ষার লড়াইয়ের সাথে যুক্ত ছিলেন? সেটা হচ্ছে দিমাসা। হচ্ছে বাথারি, ইনি হচ্ছেন আসাম রাজ্যের, এই যে দিমাসা জনজাতি, এটা আমরা অসম রাজ্যে দেখতে পাবো। তো অসম রাজ্যের একটা কিন্তু তিনি ব্যক্তি রিসেন্টলি, যাকে 2025 সালে পদ্মশ্রী দেওয়া হয়েছিল। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, চলো পরের প্রশ্ন। সিএনজি, যেটাকে আমরা বলছি কম্প্রেস ন্যাশনাল গ্যাস, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। তো কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এই গ্যাসটাকে আমরা সংক্ষেপে বলছি সিএনজি। এই সিএনজির প্রধান উপাদান কি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। অ্যান্সার হচ্ছে মিথেন। মিথেন গ্যাস এটা হচ্ছে সিএনজির প্রধান উপাদান। তাহলে এলপিজির প্রধান উপাদান কি? কমেন্ট বক্সে সবাই জানাবে এলপিজির প্রধান উপাদান কি। মূলত এলপিজির মধ্যে কোন গ্যাসটি থাকে? কমেন্ট বক্সে জানাবে। ভারতবর্ষের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো? পুরো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি তামাক উৎপাদনকারী রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালে হয়েছিল। এটি ব্যর্থ হওয়ার পেছনে মূল কারণ কি ছিল? দ্বিতীয় গোলটেবিল বৈঠক, এই বৈঠকে জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করেছিল আর মহাত্মা গান্ধী ছিলেন তার মধ্যে। তো মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে অংশ নেয়? তিনি একটাই গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছিলেন, সেটি হচ্ছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক, এটাতে অংশ নিয়েছিলেন। সো এই গোলটেবিল বৈঠকটা ব্যর্থ হয়েছিল, কারণ কি ছিল তার পিছনে? ডোমিনিয়াল স্ট্যাটাস দিতে ব্রিটিশরা অস্বীকার করেছিল, নাকি সাম্প্রদায়িক বা পৃথক নির্বাচক মণ্ডলী গঠনের বিতর্ক হয়েছিল, গান্ধী আরোইন চুক্তির শর্তভঙ্গ, এবং কংগ্রেসের অসহযোগিতা? অ্যান্সার হচ্ছে সাম্প্রদায়িকতা এবং ডিয়ার স্টুডেন্টস পৃথক নির্বাচন মণ্ডলী, হ্যাঁ, সাম্প্রদায়িক বা পৃথক নির্বাচক মণ্ডলী গঠনের বিতর্কর জন্যই এই দ্বিতীয় গোলটেবিল বৈঠক ব্যর্থ হয়। কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট, এটি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের প্রাচীনতম হাইকোর্টের নাম কি? সেটি হলো ডিয়ার স্টুডেন্টস কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1862 সালে। ভারতের কোন রাজ্যে সুবনশিরি জলবিদ্যুৎ প্রকল্প আছে? সুবনশিরি কি এটা? সুবনশিরি একটা নদীর নাম। সুবনশিরি নদীটা একটু জেনে রাখবে, সুবনশিরি নদীটি এটি ব্রহ্মপুত্রের উপনদী, ব্রহ্মপুত্রের একটি উপনদীর নাম। এই নদীটার
উপরেই সুবনশিরি জলবিদ্যুৎ প্রকল্প আছে, রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সেও আমি তোমাদের করিয়েছিলাম। সুবনশিরি জলবিদ্যুৎ প্রকল্পটি এটা আসাম রাজ্যে অবস্থিত আছে। চলো, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করব। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সাথে সাথে জিকে প্রশ্ন উত্তর নিয়ে একটা দারুণ ক্লাস তোমাদের প্রোভাইড করলাম। ক্লাসটিতে সকলে একটা করে কিন্তু লাইক করতে ভুলবে না। ভালো থাকবে সকলে, টেক কেয়ার, টাটা, বাই।